2020 সালের মাঝামাঝি সময়ে আমি সর্বপ্রথম আমার ল্যাপটপ কিনি এবং তখন যেহেতু কোভিড-19 ছিল তার কারণে আমার ল্যাপটপটা অনলাইন থেকে কেনা লাগে এবং সেটা কিনেছিলাম ইভ্যালি থেকে। ভাগ্য ভালো ছিল আসলে যে ল্যাপটপটা অ্যাকচুয়ালি প্রায় অর্ধেক দামে পেয়েছিলাম এবং অরিজিনাল পেয়েছিলাম, ভালো পেয়েছিলাম। তবে প্রায় 3 মাস সময় লাগে ল্যাপটপটা আমার হাতে আসতে এবং 3 মাস পর ল্যাপটপ পেয়ে আমি তো মহা খুশি। অনেক ঘটা করে আনবক্সিং করি, মানে ভিডিও করে। কিন্তু ল্যাপটপ খোলার পর যখন আমি ল্যাপটপটা অন করি তখন থেকে শুরু হয় আসল সমস্যা। ল্যাপটপটা ওপেন করার পরেই আমি দেখি এমন একটা অপারেটিং সিস্টেম সেই ল্যাপটপে দেওয়া আছে যেটা আমি এর আগে কখনো চোখেই দেখিনি। মানে কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি করব। আমার জাস্ট ল্যাপটপের সাথে ওয়াইফাই কানেক্ট করতে আমার প্রায় একদিন চলে যায় এবং একটু ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম যে আমার ল্যাপটপে যে অপারেটিং সিস্টেমটা দেওয়া ছিল সেটা ছিল বেসিক্যালি লিনাক্স। এখন এর আগে আমি বেসিক্যালি লিনাক্সের নাম শুনছিলাম কিন্তু সেটা কখনো ইউজ করি নাই। আর লিনাক্স থেকে কীভাবে উইন্ডোজে যাব বা উইন্ডোজ কীভাবে সেট আপ দিতে হয় সেটা সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না। তো পুরো একটা হজবরলা অবস্থা হয়ে গেছে। পরে এক বড় ভাই ছিল, তো তার বাসায় গিয়ে আর কম্পিউটারের যত যাবতীয় সমস্যা আছে উইন্ডোজ সেট আপ থেকে শুরু করে ড্রাইভার ইনস্টল বিভিন্ন কিছু সলভ করে নিয়ে আসি। তো তখন থেকে বুঝলাম যে কম্পিউটারের বেসিক নলেজগুলো যদি আমাদের না থাকে তাহলে অ্যাকচুয়ালি কত ধরনের সমস্যা আমাদেরকে পড়তে হয়। তাই আজকের এই ভিডিওটা আমি চেষ্টা করেছি সেই কম্পিউটার বেসিক নলেজগুলো নিয়েই আলোচনা করতে। আজকে আপনাদের সাথে জাস্ট শর্ট করে একটু ব্যাখ্যা করব যে আমি কিভাবে অ্যাকচুয়ালি কম্পিউটারের বিভিন্ন বেসিক নলেজগুলো নিয়ে জেনেছি এবং সেটা আপনার সাথে শেয়ার করব। তো ইভ্যালি থেকে যখন আমি ল্যাপটপটা অর্ডার দিই তখন আমি আসলে তেমন একটা কিছু খেয়াল করি না। আমি জাস্ট দেখছি দাম কত, মডেল কত, আরে ডিসকাউন্ট পাইছি, অর্ডার দিয়ে দিই। বেশি কিছু আসলে দেখি না যে এটার ভিতরে কী ছিল, কী হার্ডওয়্যার ছিল, কী মানে এসএসডি আছে কিনা নাই, কত জিবি র্যাম, দাম পাইছি ফ্রিতে, মানে ফ্রিতে না, সরি 50% ডিসকাউন্টে অর্ডার দিয়ে দিছি। তো এই হার্ডওয়্যার রিলেটেড এই ডিটেলসগুলো মিস করার কারণে আমাকে এখন পর্যন্ত আসলে বিভিন্ন ধরনের ঝামেলার মুখে পড়তে হয়। যেমন আমার ল্যাপটপের র্যাম ছিল খুবই কম, মাত্র 4 জিবি, অ্যান্ড ওটার কারণে আসলে ল্যাপটপ অ্যাকচুয়ালি অনেক স্লো করতো বা মাল্টিটাস্কিং করতে অনেক সমস্যা হইতো। কোনো এসএসডি ছিল না যার কারণে অনেক স্লো চলতো আমার ল্যাপটপ। তাছাড়া এই ল্যাপটপের সাথে যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটা দেওয়া ছিল MX 150, যেটা অ্যাকচুয়ালি অনেক কম, তো মোটামুটি চলে বাট অত পাওয়ারফুলও না। সো গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে অনেক স্লো হইতো, অনেক সময় লাগতো, মানে এতটাই স্লো যে ঢাকার জামা চাইতো স্লো। ইভেন জাস্ট একটা সহজ এক্সাম্পল হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে প্রায় 5 মিনিট সময় লাগতো। তাই আপনার যদি হার্ডওয়্যার রিলেটেড নলেজ একটু কম থাকে তাহলে ধরেই নিয়েন যে আপনি বাস খাবেন, যদি না আপনার ভাগ্য বেশি ভালো থাকে। তাই আমাদের বেসিক কম্পিউটার নলেজে সর্বপ্রথম যে নলেজ সেটা হলো হার্ডওয়্যার সম্পর্কে জানা। তো আমি বিভিন্নভাবে এই কম্পিউটার রিলেটেড যেসব স্কিল রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি, বেসিক্যালি ইউটিউব থেকে আসলে জেনেছি। তবে আপনাদের জন্য আমি এই দুইটা ভিডিও অ্যাকচুয়ালি সাজেস্ট করব, যে এই দুইটা ভিডিওতে খুবই ডিটেলসে এবং খুব সুন্দরভাবে কম্পিউটারের হার্ডওয়্যার কোনটা কীভাবে কাজ করে, কোনটার কী প্রয়োজন সেটা খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। তবে হ্যাঁ, এই দুইটা ভিডিও দেখলে আপনি শুধুমাত্র কম্পিউটারের কোন পার্টস বা কোন হার্ডওয়্যার কী কাজ করে সেগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবেন। কিন্তু আপনি যদি চান যে আপনি পিসি বিল্ড করবেন বা নতুন কোনো একটা ল্যাপটপ কিনবেন, তবে অবশ্যই আপনাকে আরও ডিটেলসে জানতে হবে। সেটার জন্য কী করা লাগবে? তেমন কিছু না, আপনাকে জাস্ট কয়েকটা চ্যানেল ফলো করতে হবে যারা কিনা পিসি বিল্ড করে। তাহলে কি হবে যে কোন পিসির কী পার্ট তারা ইউজ করছে, কোনটা বেশি পাওয়ারফুল, কোনটা উইক, কোনটা ভালো, কোনটা খারাপ, সেটা সম্পর্কে আপনার একটা ডিটেলস ধারণা হবে। যেমন রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড প্রায় 2.5 লাখ টাকা দিয়ে একটা পিসি বিল্ড করেছে। সো এর আগে সে মোটামুটি হালকা পাতলা জানতো, তেমন একটা ডিটেলস সে জানতো না। তো সে তার প্রয়োজনের ভিত্তিতে পুরো ইউটিউবে সে রিসার্চ করেছে যে কোন প্রসেসরটা তার জন্য ভালো হবে, কোন মাদারবোর্ডটা তার জন্য ভালো হবে, কত জিবি র্যাম সে ইউজ করবে, কোন এসএসডিটার স্পিড সবচেয়ে ভালো। সো সেই বিভিন্ন জিনিস নিয়ে আসলে ইন্টারনেটে রিসার্চ করেছে, ডিটেলস জেনেছে, দেন হচ্ছে সে তার নিজের পছন্দ মতো প্রায় 2.5 লাখ টাকা দিয়ে এখন একটা পিসি বিল্ড করছেন, সারাদিন গেমস খেলে, মানে সারাদিন গেমস না, মোটামুটি ধুমায়া গেমস খেলতেছে। সো ইয়েস, যে দুইটা ভিডিও বলছি ওই দুইটা ভিডিও তো দেখবেনই, একটা বেসিক আইডিয়া হবে। আর আরও ডিটেলস জানতে চাইলে কয়েকটা চ্যানেল ফলো করবেন। আমি বেসিক্যালি ফলো করি হচ্ছে পিসি বিল্ডার বাংলাদেশ, লিনাস টেক টিপস অ্যান্ড টেক সোর্স। তাছাড়া আরও ছোটোখাটো কিছু চ্যানেল রয়েছে আশেপাশে,
বাট এই 3 জনের চ্যানেলটা বেশি ফলো করি, সো আপনি চাইলে চেক আউট করতে পারেন। এবং আশা করি যে আপনি যদি নিয়মিত যদি তাদেরকে ফলো করেন বা একটু হালকা পাতলা রিসার্চ করেন, তবে কম্পিউটারের হার্ডওয়্যার রিলেটেড কোনো সমস্যাই আপনার থাকবে না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি শুধুমাত্র কিছু সোর্স নিয়ে আলোচনা করব, মানে সোর্স দিয়ে দিব, তেমন ডিটেলসে ডিপ ডিসকাশন আমি করব না, কারণ হচ্ছে যে ভিডিওটা না হলে অনেক বেশি বড় হয়ে যাবে। সো আমার ডিসক্রিপশন বক্সে আমি একটা গুগল ডক ফাইল দিয়ে রাখবো, যেখানে হচ্ছে যে আমি যা যা ভিডিও মেনশন করব বা যা যা ওয়েবসাইট মেনশন করব সবগুলো একটা লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যাক্সেস করে নিতে পারেন। ওকে, সো এখন কথা বলি উইন্ডোজ সেটআপ নিয়ে। এর কারণ হচ্ছে ভিডিওর শুরুতে আপনাকে বলেছিলাম যে আমি সর্বপ্রথম যে ঝামেলার মুখে পড়ি সেটা হলো উইন্ডোজ নিয়ে, অপারেটিং সিস্টেমটা নিয়ে। সো আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক পিসি নলেজ হলো উইন্ডোজ সেটআপ দেওয়া আপনাকে জানতে হবে। এবং এই কাজটা আসলে আমি বলবো যে 90% মানুষ আসলে আমরা পারি না। বিভিন্ন সময় আসলে আমরা ফ্রেন্ডদেরকে দিয়ে, মানে যারা একটু এক্সপার্ট তাদেরকে দিয়ে আসলে উইন্ডোজটা সেটআপ দেওয়াই। আমরা যারা রেগুলার পিসি ইউজ করি আমরা ঠিক ভালো মতোই জানি যে একটা পিসিতে মানে সারাক্ষণই আসলে কোনো না কোনো একটা ঝামেলা লেগেই থাকে। হয় কম্পিউটার স্লো হয়ে যাবে, নয় হচ্ছে কোনো একটা বাগ ঢুকবে বা কোনো একটা অন্যান্য কোনো একটা ঝামেলা সৃষ্টি হবে। সো ওই ঝামেলাগুলোর সবচেয়ে ইজি সলিউশন হচ্ছে উইন্ডোজ সেটআপ দেওয়া। তবে হ্যাঁ, আর অন্যান্য অনেক প্রসেস রয়েছে, তবে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে উইন্ডোজ সেটআপ দেওয়া। সো আপনি যদি উইন্ডোজ সেটআপ দিতে না পারেন, তবে মনে রাখেন যে আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। সো আপনি উইন্ডোজ সেটআপ কীভাবে দিবেন, সো আমি আপনাকে সাজেস্ট করবো, এই পাশে একটা সোহাগ ভাই ভিডিও সাজেস্ট করা থাকবে, সেই ভিডিওটা দেখার জন্য। আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই সিম্পলভাবে এবং খুবই সহজভাবে উইন্ডোজ সেটআপ দেওয়ার পুরো প্রক্রিয়াটা আলোচনা করেছেন। এবং আপনি যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তবে আপনিও খুব ইজিলি আপনার পিসিতে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। আচ্ছা, তো হার্ডওয়্যার সম্পর্কে জানলাম, উইন্ডোজ দেওয়া শেষ। এখন হচ্ছে আমি আমার পুরো পিসিটা নিয়ে আমি বসলাম। এখন কি করব? এখন তো আমাকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হবে, তাই না? সফটওয়্যার ইনস্টল করে আমি বিভিন্ন ধরনের কাজ করব, আমি যে ধরনের কাজই করি না কেন। তো আমি শুরুর দিকে ভাবতাম যে কম্পিউটারের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো মেবি ফ্রি, মানে আমরা যেরকম মোবাইলে গুগল প্লে স্টোর থেকে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলি ওইরকম। কিন্তু একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে কম্পিউটারের যে বিভিন্ন সফটওয়্যারগুলো রয়েছে তার প্রায় 95% বা 99% আসলে পেইড, মানে আমাদেরকে আসলে টাকা দিয়ে দেন ইউজ করতে হবে। ইভেন আমরা যে উইন্ডোজ ইউজ করছি, আমরা যে অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যারগুলো ইউজ করছি, এর প্রত্যেকটা জিনিসের পিছনে আসলে আপনাকে মাসে মাসে অথবা 6 মাস পর পর বা বছরে আপনাকে টাকা দেওয়া লাগে। সো আমরা বেসিক্যালি হচ্ছে ক্র্যাক ইউজ করছি। তো এই কঠিন সত্যটা জানার পরে আসলে কেন জানি মাথায় হাত দিয়ে বসলাম যে হাই এখন আমি কেমনে সফটওয়্যার ইনস্টল দিব, আমি তো জানি না প্রসেস। সো ইউটিউবে আবার সেম ঘাটাঘাটি করলাম এবং ঘাটাঘাটি করে জানতে পারলাম যে আসলে কীভাবে আসলে একটা ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে হয়। যদিও আমি এই ভিডিওর এই অংশে আসলে ক্র্যাক সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে আনইনস্টল করতে হয় সেটি নিয়ে কথা বলবো। এর পুরোটা আসলে কজ হচ্ছে এডুকেশনাল পারপোসের জন্য। আমি বেসিক্যালি গেট ইনটু পিসি থেকে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে থাকি। এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে গেট ইনটু পিসি একটু ইজিলি অ্যাক্সেসেবল অ্যান্ড মোটামুটি সেফ। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ঝামেলার মুখে পড়িনি, তবে ভবিষ্যতের কথা আমি বলতে পারতেছি না। সো গেট ইনটু পিসিতে জাস্ট হচ্ছে যে আমি সার্চ অপশানে গিয়ে আমার যে ডিজায়ার্ড সফটওয়্যার রয়েছে সেটা লিখে সার্চ দিই, দেন পছন্দ মতো একটা ভার্সন ডাউনলোড করে নিই। তারপর হচ্ছে মেন কাজ, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি দুইটা কাজ সবার প্রথমে করি। একটা হচ্ছে আমি ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিই, তারপর হচ্ছে আমি আমার ভাইরাস প্রোটেকশন অফ করে দিই। ভাইরাস প্রোটেকশন অফ না করলে কী হয় যে আমার যেহেতু আমি এটা ক্র্যাক সফটওয়্যার ইউজ করছি, ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করেছি, সো ক্র্যাকের যে বিষয়গুলো আছে সেগুলো উইন্ডোজে যে ভাইরাস প্রোটেকশন আছে সেগুলো ডিলিট করে দেয়। তারপর ওই ফাইলটাকে বা এটা তো জিপ ফাইল থাকে, তো জিপটাকে আনজিপ করি। আনজিপ করার পর তারপর ওইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে প্রত্যেকটা সফটওয়্যারের। এক একটা সফটওয়্যারের জন্য এক একটা আলাদা আলাদা কিছু ইনস্ট্রাকশন থাকে, এটা ডিপেন্ড করে আসলে কোন ধরনের সফটওয়্যার। যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলোর জন্য আসলে এই ইনস্টলেশন প্রসেসের জন্য আমাদেরকে প্রায় 1 দিন খাটতে হয়। মানে মাঝে মধ্যে কিছু সফটওয়্যার এতটা ভেজাল, প্রায় মাথার ঘাম পায়ে ফেলতে হয় জাস্ট একটা সফটওয়্যারের জন্য। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক প্যারা, অ্যান্ড এটা যদি আপনি জানতে পারেন তবে আপনার লাইফ অনেক সহজ হয়ে যাবে। অনেক যে কোনো কঠিন সফটওয়্যার বা যে কোনো ইম্পর্টেন্ট সফটওয়্যার আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো আমি আপনাকে সাজেস্ট করবো যে যদি আপনার শুরুতে বেশি সমস্যা হয় তবে হচ্ছে যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন, অথবা হচ্ছে যে বিভিন্ন যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেগুলো একটু ভালো মতো একটু মনোযোগ দিয়ে পড়বেন। তবে হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে তবে অবশ্যই পেইড সফটওয়্যারগুলো ইউজ করুন, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। ওয়েবসাইটে যাবেন, জাস্ট পে করবেন, ওরা আপনাকে সফটওয়্যার দিয়ে দিবে অ্যান্ড আপনি আরামসে ইউজ করবেন, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। বাট ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে গেলে একটু মাথার ঘাম পায়ে ফেলতে হবে, একটু চালাক হওয়া লাগে আর কি। আর আনইনস্টল প্রক্রিয়া তো আরও সহজ, জাস্ট হচ্ছে যে উইন্ডোজের যে সার্চ অপশন আছে সেখানে গিয়ে সার্চ করবেন অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, তারপরে একটা পেজ আসবে এবং সেখানে আপনার কম্পিউটারে যত ইনস্টল করা যত ধরনের সফটওয়্যার রয়েছে সবগুলো একটা লিস্ট আসবে। সেখান থেকে যে সফটওয়্যারটা আপনার অপছন্দ, যেটাকে আপনি আনইনস্টল করতে চান, সেটাতে রাইট ক্লিক করে
আনইনস্টল করে দিবেন, দ্যাটস ইট, বাস খেলা শেষ। তারপর আমাদের বেসিক পিসি নলেজের যে নলেজটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ওয়েব ব্রাউজিং। আমি বেসিক্যালি গুগল ক্রোম ইউজ করি এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনি যদি আপনার ওয়েব ব্রাউজার খুবই ভালোভাবে ব্যবহার করতে পারেন তবে আপনার লাইফ অনেক সহজ হয়ে যাবে। যেমন আমি আমার যে ওয়েব ব্রাউজার যে প্রথম যে ইন্টারফেসটা রয়েছে, যে প্রথম যে পেজটা রয়েছে, আই ডোন্ট নো এটাকে কী বলে, সেখানে হচ্ছে যে আমি যে সাইটগুলো সবচেয়ে বেশি অ্যাক্সেস করি সেগুলোকে হচ্ছে আমি সামনে এনে রাখি বা একটা বুকমার্কস দিয়ে রাখি, যার কারণে কী হয় যে আমার ইজিলি আমি সেই সাইটগুলো অ্যাক্সেস করতে পারি। তাছাড়াও আমি বিভিন্ন বুকমার্কস আমার বিভিন্ন কাজের ভিত্তিতে আলাদা আলাদা করে ফোল্ডার করে রাখি, যার কারণে যে কোনো কাজের ভিত্তিতে হচ্ছে আমি যে কোনো বুকমার্কস বা যে কোনো সাইট আমি অ্যাক্সেস করতে পারি। সো আপনি যদি খুব ভালোভাবে আপনার এই ওয়েব ব্রাউজারটা যদি আপনি ইউজ করতে পারেন, অনেক কাজ আসলে আপনার খুব ইজিলি হয়ে যাবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। আর আপনি যদি আরও ডিটেলসে জানতে চান তবে আমি বলবো যে সোহাগ ভাইয়ের এখানে একটা ভিডিও দেওয়া থাকবে যে টিপস অ্যান্ড ট্রিক্স গুগল ক্রোম নিয়ে। সো সেই ভিডিওটা দেখলে আশা করি গুগল ক্রোমের আরও যাবতীয় বিষয় আপনি জানতে পারবেন। তাছাড়া ইউটিউবে আরও অনেক ধরনের ভিডিও রয়েছে যেখানে কিনা আপনি গুগল ক্রোমের বিভিন্ন এক্সটেনশন কীভাবে ইউজ করবেন সেটা সম্পর্কে তারা ডিটেলস আলোচনা করেছে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়িয়ে দিবে। তবে হ্যাঁ, আপনি যদি মাইক্রোসফট এজ ইউজার হন তবে আরও ভালো। মাইক্রোসফট এজ অনেকটা গুগল ক্রোমের মধ্যে কাজ করে, তেমন একটা ডিফারেন্স নাই। তবে মাইক্রোসফট এজের এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বিং, যেখানে কিনা হচ্ছে যে চ্যাট জিপিটি ইনক্লুড করা হয়েছে বা বিং এআই ইনক্লুড করা হয়েছে। সো সেটা অ্যাকচুয়ালি অনেক ইউজফুল। সো ওভারঅল কথা হলো যে এই ওয়েব ব্রাউজার সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, কীভাবে অ্যাকচুয়ালি একটা ওয়েব ব্রাউজার এফিসিয়েন্টলি আপনি ইউজ করতে পারবেন। যত বেশি এফিসিয়েন্টলি ইউজ করতে পারবেন তত আপনার কাজের স্পিড বাড়বে। ওকে, বর্তমানে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আপনি যেখানে যান না কেন, যেখানে মানে যে সফটওয়্যার ইউজ করেন না কেন, প্রত্যেকটা সফটওয়্যার আসলে একটা লগ ইন চায়, তাই না? এবং আমরা লগ ইনটা করে থাকি বেসিক্যালি জিমেলের মাধ্যমে। সো প্রত্যেকেরই যারা অ্যাকচুয়ালি আমরা এখন এই টেকনোলজি ইউজ করছি তাদের মিনিমাম একটা হলো জিমেল অ্যাকাউন্ট লাগবেই। সো তার প্রেক্ষিতে আসলে এই ইমেল ম্যানেজমেন্টটা চলে আসে। আমি বেসিক্যালি আমার পার্সোনাল ইউজের জন্য একটা জিমেল ইউজ করি, পড়াশোনার জন্য আরেকটা জিমেল ইউজ করি, ইউটিউবের জন্য আরেকটা জিমেল ইউজ করি, যেন সবগুলো জিমেল অ্যাকাউন্ট আসলে আমার সবগুলো কাজ যেন একসাথে একদম হজবল অবস্থা হয়ে না যায়। সো যার কারণে যেহেতু আমি মাল্টিপল জিমেল ইউজ করি, সো আমার ইমেল ম্যানেজমেন্ট করাটা বাধ্যতামূলক হয়ে পড়ে। তাছাড়া মাঝে মধ্যে কিছু কিছু জিমেলে আসলে অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, ইম্পর্টেন্ট কিছু মেসেজ থাকে, কিছু সাবস্ক্রিপশন থাকে, সো সেগুলো আসলে ম্যানেজ করার প্রয়োজন হয়ে পড়ে। সো আপনি যদি আপনার ইমেল ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটার সঙ্গে ভালো মতো জানতে চান তবে এই পাশে দুইটা ভিডিও দেওয়া রয়েছে। এই দুইটাতে প্রথমে যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে ডু এপিক শিটের যে রাইটার, তিনি কীভাবে তার ইমেল ম্যানেজমেন্ট করে সেটা নিয়ে খুব ডিটেলস আলোচনা করেছেন। এর পরের জন হচ্ছে তিনি মেবি গুগলে জব করেন, সো উনি কীভাবে আসলে ইমেল ম্যানেজমেন্ট করেন সেই জিনিসটা নিয়ে খুব ভালোভাবে উনি আলোচনা করেছেন। সো আপনার যদি ইমেল ম্যানেজমেন্ট সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে, যদি চান যে না আপনার ইমেলটা একটু সুন্দরভাবে গুছাবে, তবে এই দুইটা ভিডিও দেখতে পারেন। সো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে ইউটিউবে যে অ্যালগরিদম আছে সেটার ফলে আরও বেশি মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে এবং বেশি মানুষ এই ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারবে। তো এখন কথা বলবো ফাইল ম্যানেজমেন্ট নিয়ে। ফরচুনেটলি আমি অ্যাকচুয়ালি একজন অর্গানাইজড পারসন। সো আমি চেষ্টা করি সবসময় যে আমার ফাইলগুলো যেন সবসময় অর্গানাইজ থাকে। আমি এরকম অনেক পার্সন দেখেছি যাদের মানে পিসিতে ঢুকলে দেখে যে ফাইলের একদম মানে কি বলবো যাচ্ছাতাই অবস্থা। একটা ফাইল যদি তারা বলি যে মামা এই ফাইলটা একটু খুঁজে বের করে দে, সে দেখে যে সারাদিন ধরে খুঁজে আচ্ছা ফাইলটা যেন কই রাখছি, ওই সার্চে যে সার্চ দিয়ে যে আচ্ছা এই ফাইলটা কই আছে। সো অনেক প্যারা খাইতে দেখছি আমি যদি আপনার এই ফাইলগুলো যদি আপনি ভালো মতো ম্যানেজ করতে না পারেন। সো আমি আমারটা শেয়ার করি। আমি বেসিক্যালি আমার হার্ড ডিস্কে 3টা ভাগে ভাগ করেছি। একটা তো আছেই লোকাল ডিস্ক সি, ওটা বাদ, ওটাতে এসএসডি আমি দিয়ে দিয়েছি। আর আমার যে হার্ড ডিস্ক রয়েছে সেটাতে আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্টাডি পারপোসের জন্য, একটা হচ্ছে কাজের জন্য এবং একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য। স্টাডিতে বেসিক্যালি আমার ভার্সিটি বিভিন্ন পড়াশোনা প্লাস প্রজেক্টের কাজটা যেগুলো থাকে, আর ওয়ার্কে হচ্ছে ইউটিউবের কাজ রিলেটেড, এবং পার্সোনালে হচ্ছে বিভিন্ন মুভি টুভি বা পার্সোনাল যদি কোনো ছবি টবি থাকে সেগুলো আর কি। এই সো যার ফলে কী হয় যে সবগুলো আসলে মার্জ বা মিক্স হয় না, হজবল অবস্থা হয় না, গুছানো থাকে এবং সেই ড্রাইভের ভিতরে আবার বিভিন্ন কাজের ভিত্তিতে ফোল্ডার করা থাকে, যার কারণে আমার যে কোনো ফাইল খুঁজে পেতে খুবই কম সময় লাগে, তেমন একটা প্যারা খাইতে হয় না। সো আমি মনে করি যে বেসিক পিসি নলেজের মধ্যে এই নলেজটা প্রত্যেকের থাকা উচিত, যে আপনি যত এফিশিয়েন্টভাবে আপনার ফাইলগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার ফোল্ডারগুলো গুছিয়ে রাখবেন, তত আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। তো এখন কথা বলবো ডকুমেন্টেশন নিয়ে। আসলে 2020 সালের পর থেকে মানে আমাদের ডকুমেন্টেশনের যে সংখ্যাটা সেটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। আগে যেরকম যতটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়তো বেশিরভাগ হয়তো হ্যান্ড রাইটিং, এখন হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অনেক বেশি ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে দেন আমরা অ্যাসাইনমেন্ট জমা দিই। তাছাড়া আরও অন্যান্য অনেক কাজ তো রয়েছে, প্রেজেন্টেশন থেকে শুরু করে কোনো একটা হিসাব রাখা,
সব কিছু বেসিক্যালি আমাদের এই ডকুমেন্টেশনের অন্তর্ভুক্ত। এবং আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্টের কাজ ভালো মতো পারেন, তবে এই ডকুমেন্টেশনের কাজগুলো অনেক অনেক ইজি হয়ে যায়। তাই আমি বলবো যে বেসিক পিসি নলেজের এই সপ্তম যে নলেজটি, সেটি হচ্ছে ডকুমেন্টেশন সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া রাখবেন। আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে আসলে এই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখেছি, এবং সেটা নিয়ে ইনশাল্লাহ একটা ডিটেলস ভিডিও দিব যে আমি কীভাবে শিখেছি, কীভাবে আপনি শিখতে পারেন আরও ইফেক্টিভলি। সো ইয়াস, দোয়া করবেন যেন ওই ভিডিওটা দিতে পারি। তারপর একটা অপশনাল নলেজ নিয়ে কথা বলি, এবং সেটা হলো কিওয়ার্ড শর্টকাটস। এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি যেন বাড়ে, আপনি যেন খুব ইজিলি যে কোনো জিনিস অ্যাক্সেস করতে পারেন। এটার জন্যই বেসিক্যালি আমরা এই কিবোর্ড শর্টকাটসগুলো ইউজ করে থাকি। বিভিন্ন সফটওয়্যারের আলাদা আলাদা কিছু কিবোর্ড শর্টকাটস থাকে, তাছাড়া বেসিক কিছু মানে সর্বজনীন কিছু কিবোর্ড শর্টকাটস রয়েছে। সো গুগলে সার্চ দিলে আপনি বিভিন্ন সফটওয়্যারের জন্য বা একদম উইন্ডোজের জন্য যেগুলো কোনো বেসিক শর্টকাটস, সেগুলো একটা লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এটা আয়ত্ত করতে পারেন। তবে হ্যাঁ, নলেজটা টোটালি একটা অপশনাল নলেজ, জেনে রাখলে ভালো, আর না জেনে রাখলে তেমন একটা ক্ষতি নেই। ওকে, সো আপনার মনে হতে পারে যে সব কিছু খুব সুন্দরভাবে চলছে, তাই না? হার্ডওয়্যার ডান, আপনি উইন্ডোজ সেট আপ দিতে পারেন খুব ভালোভাবে, সফটওয়্যার ইনস্টল করতে পারেন, সব কিছু খুব ভালোভাবে ইউজ করছেন, ডকুমেন্টেশনও পারেন, সবই ভালো। কারণ হঠাৎ করে দেখলেন যে আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে। কিরে, কাহিনী কি? হুদাই কেন স্লো হয়ে গেছে? কোনো একটা সফটওয়্যার হয়তো উল্টাপাল্টা ডাউনলোড করছেন, অথবা হচ্ছে যে কোনো জায়গা থেকে কোনো একটা বাগ ঢুকছে, উইন্ডোজের আপডেট দেওয়া হয় না বা অন্য কোনো কিছু। সো এই মাঝে মধ্যে আমাদের কম্পিউটারে আসলে এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো ওই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে আসলে ট্রাবল শুটিং করা লাগে, এবং আমাদের এই বেসিক কম্পিউটার নলেজের আরেকটা নলেজ হলো ট্রাবল শুটিং করা। বাট একটা দুঃখের কথা হলো, এটার জন্য আসলে ডেডিকেটেড কোনো টিউটোরিয়াল নেই যে আপনি ট্রাবল শুটিং কীভাবে করবেন। আপনার সমস্যার উপর ভিত্তি করে আপনি বিভিন্নভাবে ট্রাবল শুটিং আপনাকে করতে হবে। আপনার যে সমস্যা দেখা দিয়েছে আপনার পিসি, সেটা হচ্ছে আপনি ইউটিউবে লিখে সার্চ দিবেন বা গুগলে লিখে সার্চ দিবেন, বিভিন্ন সোর্স থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কীভাবে ট্রাবল শুটিং দিবেন। সো ইয়েস, এই কাজটা একটু কঠিন, তবে হ্যাঁ, এটার একটা সহজ কাজ রয়েছে। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন ট্র্যাশ ফাইল জমার কারণে আমাদের পিসি অনেক স্লো হয়ে যায় বা বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়। সো সেটার কারণে আমাদের পিসিটা আমরা যদি একটু অপটিমাইজ করতে পারি একটু ভালোভাবে, আমরা যদি একটু ক্লিন আপের কাজগুলো যদি ভালো মতো করি, তাহলে দেখা যায় যে কম্পিউটারের স্পিডটা একটু ফাস্ট হয়, বা যে প্রবলেমটা রয়েছে মাঝে মধ্যে সমস্যার সমাধান হয়। আর সমস্যার সমাধান না হলে তো ট্রাবল শুটিং করাই লাগবে, কিছু করার নেই। সো এই পাশে একটা ভিডিও দিব, সেটা হচ্ছে যে সোহাগ ভাই 7টা প্রসেস দেখিয়েছেন যে আপনি আপনার পিসি কীভাবে ক্লিন আপ করবেন যদি আপনার পিসি স্লো হয়ে যায়। সো ওই 7টা প্রসেস ফলো করলে দেখবেন যে আপনার পিসি আগের চেয়ে একটু ফাস্ট হয়েছে। সো আমি মনে করি যে ট্রাবল শুটিং, অপটিমাইজেশন অ্যান্ড এই আননেসেসারি যেসব ডেটা রয়েছে সেগুলা ক্লিন আপ করাটা আসলে একটা বেসিক পিসি নলেজের একটা অংশ। আমাদের যে লাস্ট যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে টাইপিং। এখন আপনি আমরা বলতে পারেন, ভাই টাইপিং একটা নলেজ হইলো? এটা তো সবাই পারে। হ্যাঁ, আমি জানি আসলে আপনারা সবাই টাইপিংটা পারেন, কিন্তু আপনারা যেটা পারেন না সেটা হচ্ছে ফাস্ট টাইপিং। আমরা অনেকে আসলে জিনিসটা জানি, বাট অনেকে আসলে জেনেও পাত্তা দিই না, কারণ কষ্ট হবে। কারণ আসলেই টাইপিং স্পিড বাড়ানোটা একটু কষ্ট করা লাগে, একটু প্র্যাকটিস করা লাগে। বাট আপনি যদি ফাস্ট টাইপিং স্কিলটা আয়ত্ত করতে পারেন, ট্রাস্ট মি, আপনার কাজ অনেক দ্রুত শেষ হবে। আপনি ডকুমেন্টেশনের কাজ থেকে শুরু করে গুগলে সার্চ দেওয়া যে কোনো জিনিস আপনি খুব ইজিলি ডান করতে পারবেন, খুব কম সময়ে ডান করতে পারবেন। আমি বেসিক্যালি এই স্কিলটা আমি এটাকে নলেজ বলবো না, আমি ডিরেক্টলি এটাকে বলবো একটা স্কিল। এবং আমি এই স্কিলটা শিখতে চেয়েছিলাম বেসিক্যালি হচ্ছে ইউটিউবে স্ক্রিপ্ট লেখা থেকে। আমার স্ক্রিপ্ট লিখতে অনেক সময় লাগতো, যেখানে আমার স্ক্রিপ্ট লিখতে আগে 2 দিন লাগতো, সেখানে এখন ধরেন যে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে একটা ফুল স্ক্রিপ্ট লিখে ফেলতে পারি। কারণ হচ্ছে আমি টাইপিং স্পিড বাড়িয়েছি, আমার আগে ছিল 24, এখন হচ্ছে 75 ম্যাক্সিমাম, এবং অ্যাভারেজ হচ্ছে 65। সো অবভিয়াসলি আমি পুরো প্রসেসটা আসলে আপনার সাথে ব্যাখ্যা করবো যে কীভাবে অ্যাকচুয়ালি আমি আমার টাইপিং স্পিড বাড়িয়েছি। তবে হ্যাঁ, মেন কথা হলো যে টাইপিং স্পিড বাড়ানোটা এই বেসিক পিসি নলেজের মধ্যে অন্যতম একটা স্কিল, এবং এটা সর্বশেষ রেখেছি কারণ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা স্কিলের মধ্যে পড়ে, দিস ইজ নট আ নলেজ। সো এই নলেজটা যদি বা এই স্কিলটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনার কম্পিউটার ইউজ করার যে এক্সপেরিয়েন্স সেটা অনেক বৃদ্ধি পাবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার কাজের স্পিড বাড়বে। তো এই হলো 10টা নলেজ, এবং আমি আশা করব যে এই 10টা নলেজ আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন। সবগুলো না পারেন, মিনিমাম 3-4টা হইলেও আয়ত্ত করেন, যেমন ডকুমেন্টেশন, উইন্ডোজ সেট আপ দেওয়া, টাইপিং স্কিল, আর যদি 1-2টা পারেন তাহলে। আর বেসিক্যালি এই জিনিসগুলো বলার এই কারণেই যে 2023 সালে এসে এই কম্পিউটারে এই নলেজগুলো, এই বেসিক নলেজগুলো যদি কেউ না জেনে থাকে তাহলে আসলে কিছু বলার নেই। যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো রাজত্ব করছে এবং ফিউচারে আরও রাজত্ব করবে, সেখানে আপনি বেসিক নলেজগুলো যদি না জানেন তাহলে ধরে নিন যে ভাই আপনি অনেক পিছিয়ে আছেন। প্লিজ মানে বি প্রিপেয়ার্ড। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না এই ভিডিওটা আসলে কতটা হেল্পফুল হয়েছে আর কতটা আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক অগোছালো লাগতে পারে সব কিছু, এর কারণ হচ্ছে যে না দেখে বলতে হইতেছে, স্ক্রিপ্ট আছে বাট না দেখে বলতে হইতেছে, আর আমি অতটা এক্সপার্ট না
সো ইয়েস, যদি কিছু না বুঝে থাকেন তবে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে আমি আরও একটু ডিটেলসে আপনাকে বুঝিয়ে দিব। সো ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বা ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করতে পারেন, আশা করি তারও নতুন কিছু শিখতে পারবে।